দ্য স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথিউ আর্নল্ড। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের লিটারারি ক্রিটিসিজম ফ্রম ভিক্টোরিয়ান টু মডার্ন এইজ কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ হল ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি। 1880 সালে প্রকাশিত এই প্রবন্ধে আর্নল্ড কবিতার প্রকৃত মূল্য, এর কাজ এবং কিভাবে শ্রেষ্ঠ কবিতা চেনা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার এই প্রবন্ধের মাধ্যমে আমরা জানতে পারবো মানুষের জীবনে কবিতা কি কি কাজে আসে, ভবিষ্যতে কি কাজে আসবে, বিখ্যাত কিছু কবিদের নিয়ে সমালোচনা জানবো এবং কিভাবে শ্রেষ্ঠ কবিতা চেনা যায় এসব সম্পর্কেই আমরা এই তার লেখার মাধ্যমে জানতে পারবো। পরীক্ষায় যেন এই টপিক থেকে আসা যে কোনো ব্রড, শর্ট বা ব্রিফ প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারা যায়, সেজন্য এর পটভূমি, মূল তত্ত্ব, সামারি ও হিডেন মেসেজ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। তো প্রথমেই জেনে নেই এর ঐতিহাসিক পটভূমি, মানে কিভাবে এই প্রবন্ধটা এসেছে বা লেখা হয়েছিল। ভিক্টোরিয়ান যুগের সংকট। ভিক্টোরিয়ান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির কারণে মানুষের ঈশ্বর এবং সনাতন ধর্মের ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছিল। সমাজ এক চরম নৈতিক ও আধ্যাত্মিক সংকটে পড়ে, মানে মানুষ কোনো কিছুতেই তখন বিশ্বাস করতে, বিলিভ করতে পারছিল না। তখনই ধর্মের বিকল্প হিসেবে কবিতা, এই থিওরি নিয়ে আসা হয় এই প্রবন্ধে। আর্নল্ড বিশ্বাস করতেন বিজ্ঞান কেবল বস্তুগত সত্য দিতে পারে, কিন্তু মানুষের আত্মাকে শান্তি দিতে পারে না, আর ধর্ম কেবল অন্ধবিশ্বাসের উপর টিকে আছে, তাই ধর্মের এই শূন্যস্থান কেবল কবিতা, পোয়েট্রি পূরণ করতে পারে। এই চিন্তা ভাবনা থেকে তিনি প্রবন্ধটি রচনা করেন। কেমন একটা অদ্ভুত চিন্তা, জানি না কার কাছে কেমন লেগেছে, কিন্তু চিন্তাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তো আরেকটা বিষয় থেকে প্রবন্ধটা লেখা হয়েছে, সেটা হচ্ছে কবিতার ভবিষ্যৎ এবং এর ফিউচার কাজ কি হবে। আর্নল্ডের মতে কবিতার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং অসীম। কবিতার মূল কাজগুলো হলো, প্রথম কাজ হচ্ছে জীবনকে ব্যাখ্যা করা, ক্রিটিসিজম অফ লাইফ। আর্নল্ডের বিখ্যাত উক্তি, পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ আন্ডার দ্য কন্ডিশন ফিক্সড ফর সাচ আ ক্রিটিসিজম বাই দ্য লস অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি। লম্বা একটা লাইন, এই লাইনটার সহজ বাংলা অর্থ হচ্ছে, কবিতা হচ্ছে কাব্যিক সত্য ও সুন্দরের নিয়ম মেনে জীবনকে এক নিখুঁত মূল্যায়ন বা ব্যাখ্যা করা। মানে জীবনকে মূল্যায়ন করা হবে কিভাবে? কাব্যিক সত্য সুন্দরের নিয়ম মানে একটা রুলস থাকবে বা প্যাটার্ন থাকবে, সে প্যাটার্ন অনুসারে। মানুষকে সান্ত্বনা ও শক্তি দিয়েছেন তিনি তার এই প্রবন্ধের মাধ্যমে, এটাও একটা কাজ। সেটা হচ্ছে জীবনের দুঃখ কষ্টে কবিতা মানুষকে সান্ত্বনা, কনসোলেশন দেবে এবং বেঁচে থাকার মানসিক শক্তি দেবে। কবিতা মূল্যায়নের ভুল পদ্ধতি সমূহ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, ফলস এস্টিমেটস। আর্নল্ডের মতে আমরা প্রায়ই কোনো কবিতার আসল মান যাচাই না করে ভুল পদ্ধতিতে তার মূল্যায়ন করি। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, তার মতামতের সাথে যে সবার মতামত মিলবে তা কখনোই না, কিন্তু আমাদের এই কোর্সে যেহেতু অন্তর্ভুক্ত আছে, আমাদেরকে তার মতামতগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তিনি এমন দুটি ভুল পদ্ধতির কথা বলেছেন। সেই প্রথম ভুলটা হচ্ছে ঐতিহাসিক মূল্যায়ন। কোনো কবিতা কত প্রাচীন বা সাহিত্যের ইতিহাসে তার গুরুত্ব কতটুকু তা দেখে বিচার করা। এতে কবিতার প্রাচীনত্বকে সম্মান দেওয়া হলেও কবিতাটি আসলে কতটা ভালো তা ঢাকা পড়ে যায়। আরেকটি হলো ব্যক্তিগত মূল্যায়ন। কোনো কবিতার প্রতি পাঠকের ব্যক্তিগত পছন্দ, ভালো লাগা বা আবেগ জড়িয়ে থাকার কারণে সেটি শ্রেষ্ঠ মনে করা, এটিও কবিতার সঠিক মূল্যায়ন নয়। আর্নল্ড এই দুই ভুল পদ্ধতি এড়িয়ে প্রকৃত মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন, যেখানে কবিতাটির নিজস্ব সাহিত্যিক গুণের উপর ভিত্তি করে তার বিচার করা হবে। অর্থাৎ কবিতা পুরনো হলেই যে সব সময় ভালো হবে এমনটা একদমই বিচার করা যাবে না। আবার আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে মানেই যে কবিতাটা ভালো তাও না, মানে এর বয়স বা প্রাচীনত্ব এবং ব্যক্তিগত যে আমাদের পছন্দ, এটার উপর ভিত্তি করে কবিতাকে মূল্যায়ন করা যাবে না। এটা আমার কথা না, এটা আর্নল্ডের কথা। তো আর একটা বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন, সেটা হচ্ছে টাচস্টোন পদ্ধতি, দ্য টাচস্টোন মেথড। শ্রেষ্ঠ কবিতা চেনার জন্য আর্নল্ড একটি বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ পদ্ধতির প্রস্তাব করেন, যাকে বলা হয় টাচস্টোন মেথড, কোষ্টি পাথর পদ্ধতি। টাচস্টোন মেথডটা খুবই ইম্পর্টেন্ট, তো খুব ভালোভাবে এই টপিকটা আমাদের জানা দরকার, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পদ্ধতিটি কি? অতীতে সোনা আসল না নকল তা যাচাই করতে যেমন কোষ্টি পাথর ব্যবহার করা হতো, তেমনি কোনো কবিতা শ্রেষ্ঠ কি না তা পরীক্ষা করার জন্য অতীতের মহান কবিদের লেখার কিছু অমর ও শ্রেষ্ঠ পংক্তি বা লাইন মনের মধ্যে গেঁথে রাখতে হবে। বিখ্যাত মহান কবি কারা হতে পারে? হোমার, দান্তে, শেক্সপিয়র, মিল্টন।
তো এটা কিভাবে কাজ করে? নতুন কোনো কবিতা পড়ার সময় যদি শ্রেষ্ঠ লাইনগুলোর সাথে তুলনা করা হয়, তবে খুব সহজেই বোঝা যাবে নতুন কবিতাটিকে উচ্চমানের গভীরতা ও সৌন্দর্য আছে কিনা। মানে প্রাচীন কবিতার বিখ্যাত লাইনগুলো হবে এখানে টাচস্টোন। তাদের এই এই টাচস্টোন দিয়ে বর্তমান সময়ের যে কবিতাগুলো আছে এগুলোকে তুলনা করতে হবে। শর্ত: আর্নল্ডের মতে শ্রেষ্ঠ কবিতার প্রধান দুটি গুণ থাকতে হবে। প্রধান দুটি গুণের মধ্যে কি কি আছে? হাই রিসোর্সনেস, উচ্চ নৈতিক গভীরতা বা গুরুত্ব। সস্তা বিষয় নিয়ে শ্রেষ্ঠ কবিতা হয় না, তাতে জীবনের গভীর সত্য থাকতে হবে। মানে নর্মাল যে কোনো টপিক নিয়ে লিখলে সেটা কখনোই আর্নল্ডের মতে শ্রেষ্ঠ কবিতা হতে পারে না। আর একটা হচ্ছে গ্র্যান্ড স্টাইল, মহিমান্বিত শৈলী। ভাষা, ছন্দ এবং প্রকাশভঙ্গি হতে হবে অত্যন্ত চমৎকার ও পরিশীলিত। মানে যাচ্ছে তাই লাইন সাজানো হলো, একটার পর একটা কবিতা হয়ে গেল, এটা কখনোই ভালো কবিতা বলে আর্নল্ড মেনে নেননি। তো তিনি আরো কি করেছেন? এখানে বিভিন্ন যুগের কবিদের সমালোচনা করেছেন। আর্নল্ডস ক্রিটিসিজম অফ ইংলিশ পোয়েটস, তিনি কার কার সমালোচনা করেছেন এটা আমরা দেখব। আর্নল্ড টাচস্টোন পদ্ধতি ব্যবহার করে ইংরেজি সাহিত্যের কয়েকজন বিখ্যাত কবির মূল্যায়ন করেছেন। প্রথমে আমরা যাকে পাচ্ছি তিনি হচ্ছেন খুবই বিখ্যাত, আমরা সবাই তার নাম জানি, জিওফ্রে চসার। আর্নল্ড চসারের ভাষা ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও তাকে মহৎ কবি বলেননি। আর্নল্ডের মতে চসারের লেখায় হাই রিসোর্সনেস এর অভাব ছিল। হাই সিরিয়াসনেস, সরি আমি এটাকে বারবার রিসোর্সনেস বলেছি, সিরিয়াসনেস এর অভাব ছিল। তারপর আরেকজন হচ্ছে ড্রাইডেন ও পোপ। নিউ ক্লাসিক্যাল যুগের এই দুই কবিকে আর্নল্ড আমাদের গদ্যের ধ্রুপদী কবি, ক্লাসিক্স অফ আওয়ার প্রোজ বলেছেন, কবিতার নয়। মানে তারা হচ্ছেন গদ্যের ধ্রুপদী কবি, তারা কবিতার জন্য পারফেক্ট নয়, এটা তিনি বলেছেন। তাদের লেখা বুদ্ধিদীপ্ত হলেও তাদের হৃদয়ে আবেগ ও কাব্যিক সুন্দরের অভাব ছিল। তাদেরকেও তিনি ক্রিটিসাইজ করেছেন। এরপরে আছেন থমাস গ্রে। আর্নল্ড গ্রেকে একজন ধ্রুপদী কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কারণ গ্রে পরিমাণে কম লিখলেও তার লেখার মান ছিল অত্যন্ত উঁচু ও গম্ভীর। একটু নোটিস করো, এখানে ড্রাইডেন এবং পোপকে তিনি স্বীকৃতি দেননি এবং থমাস গ্রেকে স্বীকৃতি দিয়েছেন। তারপরে আছে রবার্ট বার্নস। স্কটিশ এই কবির লেখায় সত্য ও শক্তি থাকলেও আর্নল্ডের মতে তার কবিতায় এক ধরনের আঞ্চলিকতা বা সস্তাত্ব ছিল, যা হাই সিরিয়াসনেস এর মানদণ্ডে পৌঁছাতে পারেনি। এরপরে অন্তর্নিহিত বার্তা বা হিডেন মেসেজ কি ছিল তার এই প্রবন্ধের? তার হিডেন মেসেজগুলো ছিল সাহিত্যের সামাজিক দায়িত্ব। সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, সমাজের নৈতিক অবক্ষয় রোধে সাহিত্যের একটি বড় দায়িত্ব রয়েছে। আরেকটি হচ্ছে বস্তুনিষ্ঠার প্রয়োজনীয়তা। সমালোচনা বা বিচার করার সময় সমালোচককে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ব্যক্তিগত ও সাহিত্যিক পক্ষপাতিত্ব থেকে মুক্ত থাকতে হবে। সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা। শিল্প ও সংস্কৃতির মান ধরে রাখতে হলে সস্তা বা নিম্নমানের সাহিত্যকে বর্জন করে সব সময় উচ্চমানের বা ক্লাসিক সাহিত্য চর্চা করতে হবে। তো এই ছিল আমাদের অন্তর্নিহিত বার্তা বা হিডেন মেসেজ। কি কি? সাহিত্যের সামাজিক দায়িত্ব, বস্তুনিষ্ঠতার প্রয়োজনীয়তা, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা। তো এই ছিল আমাদের সম্পূর্ণ বিষয়টি। দ্য স্টাডি অফ পোয়েট্রি লিখেছিলেন কে? ম্যাথিউ আর্নল্ড। তো আশা করি ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছে। তো ঐতিহাসিক পটভূমি আমরা ভালোভাবে জানলাম যে কিভাবে এটা এসেছিল। তারপরে তিনি কি লিখেছেন? কবিতার ভবিষ্যৎ সম্পর্কে এবং কাজ সম্পর্কে। এরপর লিখেছেন কবিতা মূল্যায়নের ভুল পদ্ধতি, মানে কি কি পদ্ধতিতে কবিতা মূল্যায়ন করলে সেটা ভুল হবে। একটা ছিল যে প্রাচীন হলেই সেটা ভালো হবে না, আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে ভালো লাগলেই সেটা ভালো হবে না। এরপর তিনি আলোচনা করেছেন কি সম্পর্কে? টাচস্টোন পদ্ধতি সম্পর্কে। তারপর তিনি বিভিন্ন কবিদের সমালোচনা করেছেন। এখানে কি কি কারা কারা অন্তর্ভুক্ত ছিল? জিওফ্রে চসার, ড্রাইডেন ও পোপ, থমাস গ্রে, রবার্ট বার্নস। তারপর আমরা কি জানলাম? অন্তর্নিহিত বার্তা বা হিডেন মেসেজ। তো 1 মিনিটে বা 30 সেকেন্ডে আমি জানি না সময় কতটুকু হয়েছে, আমি আরেকবার রিভিশন করে দিলাম। এতটুকু মোটামুটি জানলেই আমরা এই টেক্সট থেকে পরীক্ষায় ভালো একটা অ্যান্সার করতে পারবো, যেহেতু আমরা আবার ব্রড কোশ্চেন এরপরে পড়বো। তো এই ছোট ছোট নোটগুলো চমৎকারভাবে আমি বাংলায় সাজিয়েছি। কারোর যদি এই নোটগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।